পুলিশ মানবিক হলে সহিংসতা হচ্ছে, কঠোর হলে সমালোচনা হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন বিষয়টা, এটাকে আপনি স্ট্যাটাস দিয়ে বুঝিয়েছেন। হ্যাঁ, তাহলে আসলে পুলিশের করণীয় কি? কথা কিন্তু সো ট্রু। মানে আমরা যদি কঠোর হইলে কিন্তু অনেক অপরাধ হবে না, প্রিভেন্টিভ ব্যবস্থা আগে থেকেই। কিন্তু তখন কি হচ্ছে, হ্যাঁ পুলিশ এগুলো করলো কঠোর, যে ওকে তাহলে পুলিশ এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কোনো কুল ডাউন, চুপ থাকো। এই চুপ থাকতে গিয়ে দেখা যাচ্ছে তখন সহিংসতা হয়ে যাচ্ছে। তো প্রোঅ্যাক্টিভ পুলিশিংটা হচ্ছে না। কেন হচ্ছে না? ওই যে মানুষের জনমত তৈরি হচ্ছে, আপনি যেটাই করেন ওইটার ঠিক বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে। তো এইটা কি বলবো, আমাদের যতক্ষণ না মানুষ নিজে থেকেই এই জায়গায় নিজেকে চিন্তা করবে না যে আমি পুলিশ হলে এখানে কি করতাম, তখন সে সমাধানটা পাবে। এখন খুব সহজেই আপনার দিকে আঙুল তুলতে পারতেছি, আপনি কেন করলেন, এই করলেন। এই যে আইনটা পুরোটাই জোর করে মানাইতে পারবেন না আপনি। আইনটা কিছুটা নিজের থেকে, যদি আইনটা ভাঙার মধ্যে যেটা আমরা এনজয় করি, আইনটা যদি মানার মধ্যে এনজয় করি, তখন বুঝবো যে আমি আসলে রিয়েল সিটিজেন এবং আসলেই আমি আমার দেশকে ভালোবাসি। লাইন ভেঙে আমি সামনে চলে যাচ্ছি, ওইটাই কিন্তু আমরা মনে করি আমার হেভি ক্ষমতা, 100 জনের লাইন আমি সামনে চলে গেলাম। কিন্তু তা না করে দেখবেন যে সিভিলাইজ কান্ট্রিতে অনেক বড় মানুষ কিন্তু সে লাইনের একদম পিছনে দাঁড়ায় এবং সে মনে করে আমি আমার দেশকে লাভ করি। কেন? আমি নিয়ম মেনে, আইন মেনে আমি যেখানে দাঁড়ানোর কথা ওখানে দাঁড়াইছি। এটা তো আমাদের নাই, আমাদের মানসিকতাই নাই ওখানে। এই যে ধরুন আমাদের দেশের মানুষ তারা নিরপেক্ষতা খোঁজে, ব্যাপারটা এমনটা যে তুমি যদি আমার মতো করে কথা বলো, আমার মত মিলিয়ে কথা বলো, তাহলে সেটা নিরপেক্ষ, আমার মতের বাইরে গেলেই তুমি নিরপেক্ষ নয়। তো এই যে সাংঘর্ষিক এই বিষয়টা নিয়ে আপনার কি মনে হয়? নিরপেক্ষতা খুঁজি অন্যের জন্য, তোমরা সবাই কেন নিরপেক্ষ না? কিন্তু আমার জন্য না। হ্যাঁ, আমি হলো এসবের বাইরে, যে ধরেন ডাক্তারের সিরিয়াল, আরে কোন ডাক্তার, আমি আছি না দেখতেছি, ঠিকই ধরেন ধাক্কায় ঠেলে আমার সিরিয়াল নাই, কিন্তু আমি হ্যাঁ প্রথম 1-2 জনের মধ্যে দেখাই ফেলতেছি। এটাকেই আমার চরম ক্রেডিট মনে করতেছি। মোটেও মনে করতেছি না যে আমার থেকেও যারা অর্থনৈতিক দুর্বল নাগরিক, বেশি অসুস্থ, তারা তাদের যথা টাইমে দেখাক, আমি আমার যথা টাইমে দেখাই এবং এইটা আমি মানে ওন করি। আইন সবার বেলা, কিন্তু নিজের বেলা আমি এটা এরকম করব। কিন্তু তাহলে বাংলাদেশের মানুষকে যদি আমরা আইন তো প্রচুর আছে দেশে, হয়তো বা কার্যকরিতার অভাব, মানুষ আইন মানছে না, এই কারণে মানুষকে আইনের ভেতরে আনার জন্য কোনো উদ্যোগ বা কী ধরনের করণীয় করা যায় আপনার কাছে? কোনো যদি আমি সাজেশন দিই যে এই কাজগুলো করলে হয়তো মানুষ আইন মানতে বাধ্য হবে, একটা সময় গিয়ে মানুষ আইন মেনেই চলবে। কারণ আমি ইতিহাসের ছাত্র, আমি যদি একটু পেছন থেকে শিক্ষা নেই, তবে আমি একটু এরকম বলতে হবে, ছোটবেলায় আমরা পাপ সম্প্রসারণ করছি যে পপুলেশন প্রবলেমটা হলো সবচেয়ে বড় প্রবলেম। অনেক ক্রাইমের মূল ক্রাইম, ধরেন আমার ছোট্ট একটু ল্যান্ড, ছোট্ট এই ল্যান্ডটুকে আমরা প্রায় 18 কোটি মানুষ বসবাস করি, অথচ আমাদের তুলনায় ধরেন 200 গুণ বড় কানাডা, কিন্তু ওখানে আমার এই জনসংখ্যার এতটুকু নাই, ওদের জনসংখ্যা মনে হয় 7 কোটি, কিন্তু আমাদের জনসংখ্যা 18 কোটি। তাহলে দেখেন, আমার যদি মানুষজন কম হইতো, এখানে মানুষ কম হইলে তখন আইন প্রয়োগটা ইজি হইতো, সবাই আরেক সিভিলাইজ হইতো। ছোট্ট একটু জায়গায় গাদাগাদি করে থাকতে হচ্ছে আমাদের। জাতিগতভাবে ধরেন আমরা যেটা না মানার একটা আমাদের প্রবণতা কাজ করে। তো এইখান থেকে যদি ধরেন সুশিক্ষাটা ছোটবেলা থেকে ওন করা হয়, আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় তো ফুটপাথটা ভালো লাগে না, ফুটপাথ হয়তো ফাঁকা আছে, কিন্তু তখনও আমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটলেই ভালো লাগে। এই যে না মানার প্রবণতা ছোটবেলা থেকেই দেখবেন, স্কুলের বাচ্চারা তখন থেকেই হয়। তো এটা একটা গড়ে তুলতে হবে, আর গড়ে তোলার জন্য ধরেন কঠোর কিছু জায়গায় আইন মানানোর জন্য কঠোর হওয়া দরকার। আপনার আয় নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি যে আপনি তো চাকরি করছেন, কন্টেন্ট বানাচ্ছেন, ফেসবুক থেকে অনেক আয় করছেন? কত টাকা আয় করছি সেটা আমি জানি না, তো আপনাকে তো বলি না। হ্যাঁ, আপনাকে বলেন, বা এই আয়ের টাকা দিয়ে কি করছেন? আয় আসলে আপনি ধরেন কিছু, আমি যদি অস্বীকার করি এটা মিথ্যা হবে, কিছু আয় তো হয়। তো আমি কিছু কাজ গোপনে করি। ধরেন 4 জনকে এখন পর্যন্ত, খুবই গরিব মানুষ, তাদের পাসপোর্ট করার মতো টাকা নাই, কিন্তু আমার মনে হয়েছে যে এই মানুষটা যদি আমার ওসিলায় আল্লাহর ঘর ওখানে যাইতে পারে, নবীজির রওজা জিয়ারত করতে পারে, তো আমি 4 জনকে নিয়ে উদ্যোগ নিয়েছি এবং আলহামদুলিল্লাহ তারা ঘুরে এসেছে, মদিনায় ঘুরে এসেছে, উমরা করে এসেছে।
এটা আমার ধরেন একটা ভালো লাগার জায়গা, অনুভূতি। অনেক কাজ অনেকে করে, ধরেন গরিব দুস্থর জন্য এটা এটা করে, কিন্তু আমার এই স্বপ্নটা, আমি হয়তো ভবিষ্যতে আরো দুই চারজনকে পাঠাবো যদি আল্লাহ এই ইয়েটা থাকে, এটা ভালো লাগা। আপনি এই মানুষগুলোর সাথে দেখা করলে বুঝবেন যে মানে তাদের ওরা তো জানে যে আমার তো নিজেই হয়তো ভালো নাই আর্থিকভাবে, কিন্তু সেখান থেকে সে মানে ঘুরে আসতে পারছে, আল্লাহর ঘর দেখে আসছে, নবীজির রওজা জিয়ারত করে আসছে। এবং ওইটা যদি আপনি একটু চিন্তা করেন যে কাবা ঘরের সামনে এই লোকটা আপনার উসিলায় গিয়ে আপনার জন্যই দোয়া করছে, সেই অনুভূতিটা। এটা প্রাপ্তি। এই চারজনের বাইরে কাবাঘর বলছেন, আমার একটা মনে পড়ছে, এখানে জসিম ভাই নামের একজন লোক আছে, উনি ফ্যামিলি নিয়ে সৌদি আরব মানে হজ করতে যাবে, এই উদ্দেশ্যে স্বর্ণ এবং টাকা এক জায়গায় রাখছে, রাতে বাইরে ছিল, ফিরে এসে দেখে সব চুরি হয়ে গেছে। আচ্ছা, পরে ফাইনালি সেই মামলা করতে করতে আমার কাছে সব চোরগুলোর আমি ধরছিলাম, এই সমস্ত টাকা স্বর্ণ সব উদ্ধার করছিলাম। তিনি পরের বছর, ওই বছর যেতে পারে নাই, পরের বছর আবার হজ করতে গেছে। উনি কাবাঘরের সামনে দাঁড়িয়ে কান্না করতে করতে আমার ফোন দিছে, বলছে আমার ফ্যামিলির কাউকে ফোন দেই নাই, প্রথম ফোনটা আপনাকে দিছি। তা আমি এখন এখানে এসে পৌঁছে গেছি, আমি এখন কাবার সামনে কান্না করতেছে, আমার পরিষ্কার আমার আবেগ কাজ করতে ধরেন। আমি কাবার সামনে ফ্যামিলির ফোন না দিয়ে আপনারা ফোন দিছি। তো উনি ওই সময় মনে করছে যে হ্যাঁ, রবিউল ভাই হয়তো খুব ইফেক্টিভলি এইগুলো যদি বের করতে না পারতো, হয়তো তার যাওয়া আরো পিছনে যাইতো, যদিও এটা আল্লাহর ইশারা। তারপরেও এগুলি মানে খুব ভালো লাগে, আমার জীবনের সেরা প্রাপ্তিগুলা ধরেন বলতে পারেন। ওকে, অনেক আড্ডা দিয়েছি। শেষ প্রশ্ন, আপনাকে কখনো দুর্নীতির প্রশ্নের সম্মুখীন হতে হয়নি যে ডিবি রবিউল ইসলাম একজন দুর্নীতিবাজ, এরকম কোন প্রশ্ন কি কখনো আপনাকে শুনতে হয়েছে? ঠিক এরকম প্রশ্নের সম্মুখীন হই নাই, কিন্তু এরকম হয়েছে যে দুই একবার পেপারের ধরেন নিউজ আসছে যে অমুকরে ধরে তারপরে ছেড়ে দিয়েছে। এরকম হয়েছে যে এই জিনিসটা ধরেন মাঠে ফিল্ডে কাজ করি, তো আমরা ফিল্ডে তো আসলে আমাদের ডিসি স্যার কাজ করে না, কমিশনার স্যার কাজ করে না, রাইট? তা একজন হয়তো ধরেন মামলার মধ্যে দেয়া আছে, এখন তো মামলাগুলো আপনি দেখেন 400-500 জন আসামি থাকে, অজ্ঞাতনামা বলে। বাই নেমেও থাকে। আচ্ছা, তো এর মধ্যে একজনকে ধরেন বাদী বলতেছে আমার অমুক নাম্বার আসামিটা এখানে আছে, আসেন ধরেন। তো আমরা ধরলাম, ধরার পরে ধরেন আমাদের যিনি ডিসি স্যার থাকে, যাচাই বাছাই করা হলো, যাচাই বাছাই করার সময় দেখা যাচ্ছে উনি ওই সময় ছিলই না। হ্যাঁ, ধরেন চিটংয়ের ঘটনা, সে চিটংই ছিল না, ওই সময় সে ঢাকায় ছিল, সেটা সরকারি ধরেন চাকরি টাকরি করে। পরে এটা নিয়ে ধরেন তো আমি একা সিদ্ধান্ত নিতে পারবো না, পরে ধরেন স্যার আরো বড় স্যারদের, আমি র্যাঙ্কগুলো বলতেছি না, আরো বড় স্যারদের সাথে কথা বলে সিদ্ধান্ত হইলো হ্যাঁ ওকে, যেহেতু সে নিরপরাধ এবং সে ছিলই না, সুতরাং তাকে তোমরা ইয়ে করো, মানে মুসলেকাই জিম্মা দিয়ে দাও। দেওয়া হয়েছে। তাইলে এখন বাদী মনে করবে না যে কিনা আমার আসামি ধরে তারপর ছেড়ে দিছে? হ্যাঁ অবশ্যই। সুতরাং সে তখন ধরেন সাংবাদিকদের সাথে কথা বললো, আমার লোক নিয়ে গেছে, তারপরে টাকা পয়সা নিয়ে ছেড়ে দিল। পরের দিন দেখবেন যে ওরকম নিউজ চলে আসলো, ঘুষ খেয়ে ছেড়ে দিয়েছে না? এরকম এরকম না যে হ্যাঁ হয়তো কোনো কিছুর বিনিময়ে ধৃত আসামি, এজাহারভুক্ত আসামি ধরে ছেড়ে দিল। আসলে তো আইনে এভাবে বলা নাই, আইনটা পরিষ্কার বলা আছে নিরপরাধ ব্যক্তি কোনোভাবেই যেন কে ধরেন অপরাধের আওতায় না আসে। তো সুশাসন নিশ্চিত করতে গেলে একজন বাদী 400-500 জনের নাম ঠিকানা জানে। ধরেন আপনি বাড়ি চিটং, আপনি 400 জনের ঠিকানা দিয়েছেন, এখানে ঢাকার ঠিকানা আছে, নোয়াখালীর ঠিকানা আছে, ময়মনসিংহের ঠিকানা 400-500, অথচ তাকে যদি জিজ্ঞেস করেন এই লোকরা আপনি জীবনে দেখেছেন, দেখি নাই, কিন্তু সে মামলায় ওখানে ধরেন দিয়ে দিছে। তো তখন আপনি যদি সঠিক জাজমেন্টটা দেন, ইনভেস্টিগেশন করেন, দেখবেন যে আসলে উনি ছিলই না চিটং, উনি ছিল ওই দিন তেজগাঁও, কিন্তু এখানে আসামি। তো ওই লোকরা যদি বড় বড় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে এটা মানে সুশাসনের জন্য বা ন্যায় বিচার নিশ্চিতের জন্য ওকে ছেড়ে দাও, হইতে পারে যে পরের দিন আবার ওই মামলা যে করছে তার প্রচেষ্টা একটা নিউজ হইতে পারে। তো এটা আমাদের চাকরিতে আমার মনে হয় যে এটা কমন ইস্যু, নিয়মিত বিশ্বাস। কমন ইস্যু। কেন পুলিশ একই সঙ্গে দুইজনের বন্ধু হতে পারে না, এটা দুইটা পক্ষ, একটা বাদী একটা বিবাদী। আপনি যেদিকে যাবেন অপর পক্ষ মনে করবে যে হ্যাঁ রবিউল ভাই এটা ঠিক করে না। এবং ওই যে অনেকটা ওই ব্যাপারটা আমাদের, যে তুমি যদি আমার পক্ষে কথা বলো তাহলে তুমি নিরপেক্ষ, তুমি আমার পক্ষে নেই তার মানে তুমি নিরপেক্ষ নয়, ব্যাপারটা এরকম অনেকটা ওরকম হয়ে যায়, তাই তো? পুলিশ সকলকে খুশি রেখে পুলিশিং করা
সম্ভব না, কারণ দুই পক্ষ, আপনি যে কোনো এক পক্ষে যাবেন, নিরপেক্ষ কাজ করতেছেন, কিন্তু আপনার কাজটা তো যে কোনো এক পক্ষে এক যাবে। পক্ষ যাবেই স্বাভাবিক। যদিও তুলনামূলক আমার এই বেগ খুব কম পেতে হয়। আমি মনে করি যে সবার সাথে আমার খুব মানে ভালো সম্পর্ক, তারা ভালোবাসে, আমি চেষ্টা করি সবাই। আপনার আপনার দেশের বাড়ি কোথায়? স্কুল কলেজ কোথায় ছিল? পাবনায়। বড় হয়েছেন কোথায়? বড় হয়েছি পাবনা জেলায়, আমার জন্ম পাবনাতে। সেখানেই বড় হয়েছি। স্কুল, কলেজ সবই ওখানে? স্কুল কলেজ, তারপরে এডওয়ার্ড কলেজে পড়েছি, তারপরে এসে ঢাকা কলেজে লেখাপড়া করেছি। তারপর আবার আইন পড়ার জন্য চাকরির পাশাপাশি আমি এলএলবি কমপ্লিট করেছি পাবনা আমিনউদ্দিন ল কলেজ থেকে। এখন এখন ভাবতেছি মানে প্রায় 12 বছরের মতো পুলিশিং হয়ে গেছে, হ্যাঁ। যে কোনো সময় তো কোয়াইট করব। আচ্ছা। মানে পুরো জীবনটাই পুলিশ হিসেবে শেষ করব আমার এখন মনে হচ্ছে না। আমার দায়িত্বটা আরও অনেক বেড়ে গেছে। সোশ্যাল প্ল্যাটফর্মের কারণেই আমি এটা অনুধাবন করি, আমার আরও বড় কিছু করার সুযোগ আছে এবং আমি সেটা পারবো। যেমন কি ধরনের কাজের সঙ্গে ইনভলভ হতে যাচ্ছেন? আমি বলেছি এলএলবি করেছি মানে এখানে আমি হলো লয়ার হব, ধরেন ওখানে কিছু দুস্থ মানুষের জন্য দাঁড়াবো। আমি একটা কথা বলে রাখি, সেটা হলো আমার সাবমিশন খুব চমৎকার। কারণ রিমান্ড বিভিন্ন কিছু শুনানি করতে যাই, যে ধরেন 20 জন অ্যাডভোকেট দাঁড়িয়েছে, আমি এক পক্ষে দাঁড়িয়েছি, তো ওনাদের ডিবেটিংয়ের মতো ধরেন আমি ঠিক আমারটা আমি প্রমাণ করতে পারি যে আমারটাই লজিক্যাল, টার্গেট টু দ্য পয়েন্ট। হ্যাঁ আমারটাই লজিক্যাল, এবং সেটা আমি নিয়ে আসতে পারি। তা আমার মনে হয় যে ওইটা একটা জাস্ট পার্ট, কিন্তু ফুল পার্ট এখানে করব না। আপনার সাংবাদিকতাটা আমার খুব পছন্দ। আচ্ছা, ওয়েলকাম। এটা নিয়ে আমি কাজ করব, এর আগে আমি বলেছি। তো অ্যাডভোকেসি করব, সাংবাদিকতা করব, আর কন্টেন্ট ধরেন এটা চলতে থাকবে। কিছু ব্যবসা করব, ফ্ল্যাগশিপ মোবাইল নিয়ে কাজ করব আর কি, আস্তে ধীরে। তবে এখানে অনেক ফান্ডের বিষয়ের জন্য চুপচাপ আছি। না, আমি দেখেছি আপনি একটি স্ট্যাটাসে লিখেছিলেন যে বিসিএস না দিয়ে বা সামথিং কিছু একটা ব্যবসার প্রতি ঝুঁকি নাও, এমন কিছু একটা। এখন আমাদের পুরো দেশটা সবাই স্টুডেন্ট মানেই মনে করে যে আমার বিসিএস ক্যাডারই হতে হবে। কেন জানেন? ওইখানে গেলে এমন কিছু দেয়া হচ্ছে বা পাচ্ছে, ইলজিক্যালি অনেক কিছু পাচ্ছে, সেগুলি যদি না পায়, আসলে ওখানে যেটা সরকারি প্রাপ্তি, বেতন, অন্যান্য সুবিধা দিয়ে এই দিয়ে আপনার সংসার খুব বেশি ভালো চলার সুযোগ নাই। তাহলে খুব বেশি ভালো যদি আসলে চলতে চান, ওইটা বোঝাতে চেয়েছি যে আপনি যদি অনেক টাকা কামাইতে চান, অনেক বড় হইতে চান, আপনার আন্ডারে অনেক ফ্যামিলির জীবিকা নির্বাহ করতে চান, তাহলে আপনার ব্যবসা লাগবে। এটা আল্লাহর রহমত আছে। আর চাকরি, সে যেই চাকরিই হোক, সেটা বিসিএস হোক, নন বিসিএস হোক, এটা আপনার খুব লিমিটেড ভার্সন। বিসিএস হোক আর নন বিসিএস হোক, আমার একটা রাষ্ট্রপতির নাম বলতেছি না, কোনো একজন ধরেন বরেণ্য রাষ্ট্রপতি একসময় বলেছিলেন যে আমি নিজেও যেই টাকা আসলে পাই, এই দিয়ে চলা খুব কষ্ট। সে তার জায়গা থেকে এটা বলেছিল, তার মানে চাকরিগুলোর কি অবস্থা। তো যার কারণে আমি সবাইকে উৎসাহ দেই যে তোমরা ব্যবসা করো, কারণ আমি চাকরি করি, আমার লিমিটেশন আমি বুঝি, আমি সব কিছু করতে পারি না। এবং আমি যা সরকারিভাবে পাই অ্যাজ এ পুলিশ অফিসার, কোনোভাবে আমার ফ্যামিলি চলার সুযোগ নাই। আমি বেতনটা বলতেছি না, আমি তা দিয়ে আমার 2টা মেয়ে পড়ালেখা, বাসা ভাড়া, থাকা খাওয়া, চিকিৎসা, কাপড় চোপড় কোনোভাবেই সম্ভব না। মানে যা দরকার তার অর্ধেকও না। তাহলে আমার খারাপ কিছু করতে হবে, তাহলে আমি খারাপ কিছু কেন করব? আমি যদি ধরেন এই যে ধরেন আমি আমার ভিডিওর এখান থেকে হয়তো কিছু হলেও আমি সাপোর্ট পাই, আলহামদুলিল্লাহ, আমি ধরেন ভালো আছি, কিন্তু সবাই তো সাপোর্ট পাচ্ছে না। সবার দ্বারা সম্ভব না। এখন এই জায়গায় যে আপনি রিভাইজ করতে গেলে আমাদের অর্থনীতি দুর্বল। আপনি যে হ্যাঁ শুধু চাকরিজীবীদের প্রচুর টাকা বাড়াই দাও, বেতন বাড়াই দাও, তাইলেও দেখবেন যে প্রভাব পড়তেছে কোথায়, যে এত বেতন দেওয়ার মতো অ্যাবিলিটি আমাদের এখনো হয়ে ওঠে নাই অর্থনীতির। ডোন্ট মাইন্ড, এমন একটা ছোট জিনিস বলি, এমনও হয় যে 1 মাসে হয়তো আমি যে টাকা পেয়েছি কন্টেন্ট থেকে, আগামী 8 বছরের বেতন একসাথে করলে যা হবে 1 মাসে আমি ধরেন তা পেয়েছি। একটা কন্টেন্ট নিয়ে তাই পেয়েছেন? একটা কন্টেন্ট না, 1 মাসে 1 মাসের, আগামী 8 বছরের সমস্ত বেতন, কোনো খরচ নাই, সমস্ত বেতন একসাথে করলে যা হবে 1 মাসের রোজগার আমার তা পেয়েছি। কত আমি বলতেছি না। ধরেন আসলে সুযোগ আছে ভালো কিছু করার, সবাইকে চাকরি ছাড়তে বলতেছি এরকম না। যার যেখানে আমার মনে হয় যে আমি যদি এখান থেকে ওই জায়গায় আরো বেশি ভালো করার সুযোগ আছে, তাহলে পুরো জীবনটাই আমি এখানে কেন দেব? তাহলে আমি নিশ্চয়ই ওখানে যাব। তাহলে ওখানে গেলে আমার সাথে যদি আরো 5টা ফ্যামিলি ভালো থাকে, ওই ভালো থাকার মধ্যেও দেখবেন রহমত আছে।
ঠিক আছে রবিউল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক সময় নিয়েছি ব্যস্ততার মাঝেও, তবুও আপনার কিছু ভালোবাসার মানুষ আছে, আপনাকে পছন্দ করে, অপছন্দও করে, এমন মানুষও আছে বলছিলেন। সবার উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে চাইলে বলতে পারেন। থ্যাংক ইউ, আলোচনা করে ভালো লাগলো। আর সবাইকে বলবো আপনারা একটু জাস্ট সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখলেই দেখবেন যে অনেক অপরাধ সম্পর্কে জানতে পারতেছেন, আপনারা নিজেকে নিরাপদ রাখতে পারতেছেন। সালাম আলাইকুম। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শক, এতক্ষণ কথা বলছিলাম রবিউল ইসলামের সঙ্গে। আপনারা অনেকেই তাকে চিনেন, আশা করি ভালো লেগেছে এবং অনেক কিছু জানতেও পেরেছেন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।